বোটানি চ্যাপ্টার 8, খুবই খুবই গুরুত্বপূর্ণ, টিস্যু ও টিস্যু তন্ত্র, বোটানি চ্যাপ্টার 8, খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে? এপিথেম, ক্যাম্বিয়াম, কর্টেক্স, মেসোফিল। কি হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? তোমরা পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে? মেসোফিল, তাই না? ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজকে ভুল করছো, কালকে যেন এটা ভুল না হয়। এই ভুল ক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় না, হয় না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন থাকবে তিনটা উদাহরণ যেখানে থাকবে সেখানে থেকে স্যাররা সবসময় না উত্তর, না ধরনের প্রশ্ন দিয়ে থাকেন। দেখো আমি তোমাদের একটা চিত্র আঁকায় দেই, ছোট্ট করে একটা চিত্র আঁকায় দেই। চিত্রটাই মাথায় রাখবা, চিত্রটা মাথায় রাখলেই হয়ে যাচ্ছে। চিত্রটা এইটা হচ্ছে মাঝখানে আমাদের ক্যাম্বিয়াম। এইখান থেকে আসলে ভাস্কুলার বান্ডেল গুলো সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? ভাস্কুলার বান্ডেল গুলো সৃষ্টি হয়। তাহলে এটা হচ্ছে ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম। ওকে, আর নিচের এই যে অংশটা, এই যে দাগ দাগ দেওয়া অংশ, তোমার বইয়েও দাগ দাগ দেওয়াই আছে। দাগ দাগ দেওয়া অংশটাই হচ্ছে জাইলেম। দাগ দাগ দেওয়া অংশ কি? জাইলেম। আর ফোটা ফোটা দেওয়া অংশ, ফোটা ফোটা দিয়ে হচ্ছে ফ্লোয়েম। তোমাদের আজমল স্যার, তোমার হাসান স্যারের বই বলো আর যে বই বলো, সব বইয়ে একই ধরনেরই দেয়া। ফোটা ফোটা মানে হচ্ছে ফ্লোয়েম, আর দাগ দাগ মানে হচ্ছে জাইলেম। সো দেখো ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম সব কিন্তু ভাই ভাই, তাই না? তাহলে প্রোক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় না কোনটি? তাহলে আমরা জানি এই তিনটা সৃষ্টি হয়, ফ্লোয়েম সৃষ্টি হয়, জাইলেম সৃষ্টি হয়, ক্যাম্বিয়াম সৃষ্টি হয়, এইটা সৃষ্টি হয় না। তাহলে এটাই কিন্তু তোমার অ্যান্সার, তাই না? কর্টেক্স কিন্তু সৃষ্টি হয় না। নেক্সট, আচ্ছা এর থেকে তোমরা আরেকটা জিনিস জেনে রাখো, কর্টেক্স তাহলে কোথা থেকে সৃষ্টি হয়? কর্টেক্স কোথা থেকে সৃষ্টি হয়? শুধুমাত্র আমরা যে উত্তরটাই জানবো তা না, বাকি অপশনগুলো কোথা থেকে কি আসলো সেগুলো আমরা জেনে নিব। তাহলে কর্টেক্স কোথা থেকে সৃষ্টি হয়? দেখো বাচ্চারা, কর্টেক্স সৃষ্টি হয় কোথা থেকে? গ্রাউন্ড টিস্যু থেকে। গ্রাউন্ড টিস্যু থেকে কর্টেক্স সৃষ্টি হয়। বুঝছো? এটা গ্রাউন্ড টিস্যু থেকে কর্টেক্স সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন, ক্যাম্বিয়াম যে ভাজক টিস্যুর উদাহরণ, একটু আগেই বললাম ক্যাম্বিয়াম, এখানে কর্ক ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। আমরা খুব সহজে পড়ে ফেলবো। দেখো শেষে আমরা যে 100টা এমসিকিউ রাখছি, 100টা এমসিকিউ খুবই টপ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো রাখছি। সো কনগ্রাচুলেশন যারা উত্তর দিছো। কোনটি পরিণত জাইলেম টিস্যুর সজীব উপাদান? সজীব উপাদান, দেখো জাইলেম মানে হচ্ছে জল। জাইলেম মানে কি? জল। তাহলে জল মানে কিন্তু লাইফ, ওয়াটার ইজ লাইফ, আমরা পড়ছি ওয়াটার ইজ লাইফ, তাই না? পানি জীবন, পানির অপর নাম জীবন। কিন্তু জাইলেম টিস্যু আসলে মৃত টিস্যু। জাইলেম মানে হচ্ছে জল, মানে কি? জাইলেম হচ্ছে জল পরিবহন করে, কিন্তু জাইলেম কি টিস্যু? মৃত টিস্যু। জাইলেমের যে 4টা উপাদান আছে তার ভিতরে একটা মাত্র জীবিত উপাদান, বাকি সবকটাই মৃত। বাকি সবকটাই প্যারেনকাইমাটাই কেবলমাত্র জীবিত, আর সবকটাই কিন্তু মৃত। মনে রাখবা যেটা সবচেয়ে বড় সেই বেশি দিন বাঁচবে, তাহলে ওই কিন্তু জীবিত। এই নামটাই কিন্তু সবচেয়ে বড়, বাকি যেগুলো আছে সেই কিন্তু বেশি দিন বাঁচবে। ওকে, মাছ ভাজক টিস্যুর উদাহরণ কোনটি? মাছ ভাজক টিস্যুর উদাহরণ কোনটি? খুবই সহজ, আমরা অপশন গুলো পড়বো, অপশন দেখেই কিন্তু বলে ফেলতে পারবা। ভাজক টিস্যু দেখো কোষ বিভাজন তল অনুসারে, তোমরা এটার উত্তর দেওয়ার চেষ্টা করো, আমি তার মধ্যে তোমাদের বুঝাই নাই, তোমরা উত্তর দিবে, আমি বুঝাবো তোমাদের। যে কোষ বিভাজন তল অনুসারে ভাজক টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা কথা মাথায় রাখবা, যদি কোনো প্রকার আসে এই অধ্যায় থেকে, ভাজক টিস্যু কয় প্রকার, প্রকার যদি আসে তুমি 3 চোখ বন্ধ করে দাগায় দিয়ে আসবা, ঠিক আছে? সো দেখো কোষ বিভাজন তল অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার। এক তলে যদি বিভাজিত হয় তাহলে সেটাকে আমরা বলবো রিব, যদি দ্বিতলে বিভাজিত হয় তাহলে সেটাকে আমরা বলবো প্লেট, আর যদি 3টা তলে বিভাজিত হয় তাহলে সেটাকে আমরা বলবো মাছ ভাজক টিস্যু। সো তোমরা আমাকে এখন বলো মাছ ভাজক টিস্যুর উদাহরণ কি হতে পারে? কাণ্ডের মজ্জা রশ্মি, এখানে হবে কাণ্ডের মজ্জা রশ্মি। কাণ্ডের মজ্জা রশ্মি খুব ভালো করে দেখো, এই যে সোমা দেবনাথ, গুড, অ্যাবসলিউটলি রাইট। দেখো
পাতা আর বর্ধিষ্ণু বাইরের ত্বক, পাতা আর ত্বক। দেখো প্লেট, প্লেট হচ্ছে পাতা, প্লেটের পদ দিয়ে মনে রাখবা পাতা, পাতা হচ্ছে কি প্লেট ভাজক টিস্যুর উদাহরণ। তাহলে পাতা আর বর্ধিষ্ণু এই দুটা কিসের উদাহরণ? প্লেট ভাজক টিস্যুর উদাহরণ, তাই না? প্লেট ভাজক টিস্যুর উদাহরণ। কাণ্ডের মজ্জা রশ্মি, এই দেখো মজ্জা রশ্মি বলতে এই যে দেখো রশ্মি রশ্মি হয়ে বের হয় কর্টেক্সের ভিতরে, তাহলে আস্তে আস্তে রশ্মি রশ্মি বের হয়। দেখো একতল বোঝা যাচ্ছে কিন্তু একদিকে বিভাজিত হবে। সো এটা কি, এটা কি রিব, একদিকে বিভাজিত হলে সেটাকে আমরা বলি রিব। তাহলে বাকি থাকলো কি শস্য টিস্যু। এই কিন্তু শস্যর ইংরেজি কি? শস্যর ইংরেজিটা তোমরা আমাকে বলো। আমি শুধু এমসিকিউ সলভ করে দিব না, আমি প্রত্যেকটার ব্যাখ্যা লিখে দেবো এবং এই ব্যাখ্যাগুলোই তোমার জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ তো তোমার গাইডেও আছে, তাহলে তোমার কোর্সে ভর্তি হওয়ার কি দরকার? প্রত্যেকটার আমি ব্যাখ্যা লিখে দেবো, এই ব্যাখ্যাগুলো তোমরা জানবা এবং এই পড়তে পড়তে ক্লাসের ভিতরে ইনশাআল্লাহ মুখস্থ করা যাওয়ার চেষ্টা করবো আমি, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে শোনো। তাহলে শস্যর ইংরেজি কি বলো? শস্যকে আমরা কি বলি? গতকাল স্যার বারবার বলছে শস্য নিয়ে, তাই না? শস্যর ইংরেজিটা আমি একটু লিখে দিই এখানে, এন্ডোস্পার্ম, তাই না? এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্ম। তোমরা আমাকে একটু বলো তো দেখি, গত ক্লাসে তোমাদের কি মনে আছে? আবৃত বীজের এন্ডোস্পার্ম বা শস্য কেমন হয়? আবৃত বীজের এন্ডোস্পার্ম বা শস্য কেমন হয়? আবৃত বীজের এন্ডোস্পার্ম বা শস্য কেমন হয়? N 2N 3N নাকি 0? 0টা দেওয়া উচিত না, তাও বলো তোমরা কোনটা অ্যান্সার কোনটা? আবৃত বীজি, আবৃত বীজি শস্য, আবৃত বীজি শস্য 3N। তাহলে সবাই যখন 3N বলছে তাহলে তো 3N উত্তর হবে, তাই না? তাহলে আবৃত বীজের এন্ডোস্পার্ম কিন্তু 3N। নগ্ন বীজের এন্ডোস্পার্ম কি? তাহলে নগ্ন বীজেরটা কি হবে? নগ্ন বীজের এন্ডোস্পার্ম কি হবে এবার বলো আমাকে। আবৃত বীজ যদি 3N হয়, নগ্ন বীজটা কি হবে একটু বলো, বলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। তারপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। তাহলে এই দুটো আমরা বলে ফেললাম, বর্ধিষ্ণু আর পাতা, বাইরের ত্বক আর পাতা। এই যে ত্বক আর পাতা, ত্বক আর পাতা এই দুইটা কিসের উদাহরণ? প্লেটের উদাহরণ, তাই না? আর কাণ্ডের মজ্জা রশ্মি রিবের উদাহরণ। শস্য টিস্যু বা এন্ডোস্পার্ম এটা কিসের উদাহরণ? সবাই বলছে এন, গুড, মানে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড হচ্ছে নগ্ন বীজ, আবৃত বীজের উদাহরণ হচ্ছে 3N আর নগ্ন বীজের উদাহরণ কি? এন, গুড। নেক্সট কোশ্চেন, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? এই যে বৈশিষ্ট্য দেখো খুবই সুন্দর সুন্দর বৈশিষ্ট্য আছে, আমরা দেখো অপশন দেখেই বুঝতে পারবো যে বৈশিষ্ট্য কোনটি। ভাজক টিস্যু, তুমি জাস্ট চিন্তা করো একটু, ভাজক টিস্যু নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, তাহলে ভাজক টিস্যু সবসময় বিভাজিত হতে থাকবে। শেষের দিক থেকে শুরু করি আমরা, ভাজক টিস্যু সবসময় বিভাজিত হতে থাকবে, তাহলে এর বিপাক হার কম হবে নাকি বেশি হবে? ভাজক টিস্যু যেহেতু সবসময় বিভাজিত হতে থাকতেছে, সব সময় কাজ করে যাচ্ছে, তাহলে এর বিপাক হার কম হবে নাকি বেশি হবে? দেখো নিশ্চয়ই এর বিপাক হার তাহলে এখানে বেশি হবে, তাহলে কমটা দেয়া উচিত হয়নি, তাই না? দেখো কোষ প্রাচীর পুরু, এখানে কি বলতে চাচ্ছে? কোষ প্রাচীর পুরু। খুব ভালো করে বোঝো, কোষ প্রাচীর যদি পুরু হয় তাহলে কি আর বিভাজিত হতে সময় লাগবে না? তাহলে কেউ তাড়াতাড়ি বিভাজিত হতে পারবে কোষ প্রাচীর যদি পুরু হয়? সহজ কথা, কোষ প্রাচীর যদি পুরু হয় তাহলে কিন্তু এই যে ভাজক টিস্যুরা তাড়াতাড়ি বিভাজিত হতে পারবে না। এজন্য কিন্তু আল্লাহ এর কোষ প্রাচীর পাতলা করে দিছে। তাহলে তুমি এখানে দাগাবা কোষ প্রাচীর পাতলা। দেখো মেডিকেল প্রশ্ন ব্যাংক এবং এইচএসসি প্রশ্ন ব্যাংক কিভাবে পড়তে হয়, তুমি জাস্ট উত্তরটা দাগায় চলে গেলে এরকম কিন্তু হবে না, উত্তরটা দাগায় চলে গেলে হবে না, অপশনগুলো সবকটা নিয়ে তোমার ব্যাখ্যা করতে হবে। আমি সেই কাজটাই তোমাদের করে দিব, অপশনগুলো প্রত্যেকটা নিয়ে আমি ব্যাখ্যা করবো যে এটা কেন উত্তর না আর এটাই কেন উত্তর। এটা কেন উত্তর, উত্তরটা তো তুমি বইয়ে পেয়ে যাবে, কিন্তু কেন না সেগুলো আমি ব্যাখ্যা করে দিয়ে যাব। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো, যে 5 জন আসো মোটামুটি সবারই ক্লাস করার কথা, টাকা দিয়েও যদি তোমরা ক্লাস না করো তাহলে কি হবে? তাহলে এই উত্তরটা দিয়ে দাও। দেখো দুটো কিন্তু অপশন আমি বাদ দিয়ে দিলাম। আর কি হতে নেই? ভাজক টিস্যুর, ভাজক টিস্যুর টাইম নেই, ভাজক টিস্যুর টাইম নাই কি লিখে বলছে, এইভাবে নাই লিখতেছি আমি, যাই হোক, ভাজক টিস্যুর টাইম নাই, সর্বদা বিভাজিত হবে। তাহলে যেহেতু এর টাইম নাই, তাহলে কি বড় হওয়ার সময় পাবে? তাহলে কিন্তু বড় হওয়ার সময় পাবে না, তাই না? বড় হওয়ার সময় পাচ্ছে না, তাহলে কোষগুলো পরিণত হবে নাকি অপরিণত হবে? দেখো সুন্দর করে তোমাদের লেখা ছিল, বাহ সবাই উত্তর দিচ্ছে সি, গুড।
তাহলে যেহেতু তুমি বলতে চাচ্ছি ভাজক টিস্যুর টাইম নেই, ও কিন্তু বড় হওয়ার সময় পাবে না, এজন্য কিন্তু কোষগুলো সব অপরিণত হবে। যেহেতু এখানে লিখে দেওয়া আছে পরিণত, তাহলে তুমি এটা লিখবা অপরিণত। আমার কথা তুমি বিশ্বাস করো বাচ্চারা, তুমি যদি আমার মতো করে একবার পড়তে পারো 100টা এমসিকিউ, তোমার এই অধ্যায়ের কিচ্ছু বাকি থাকবে না, জাস্ট শুধু তুমি দেখে যাও। তাহলে এটাই কিন্তু উত্তর, তাই না? এটাই উত্তর। তাহলে ঘন সন্নিবেষ্টিত থাকে, ঘন, এই ঘন কথাটা একটু মাথায় রাখো। ঘন কথাটা কেন মাথায় রাখবা, এটা কিন্তু উত্তর। তাহলে এটা আমি অন্য কালি দিয়ে দেই। তাহলে ঘন, ঘন কথাটা তুমি কেন মাথায় রাখবা? দেখো, ঘন কথা মাথায় রাখার একটাই কারণ, শুধু এর কোষগুলো যে ঘন সন্নিবিষ্ট তা কিন্তু নয়, এর নিউক্লিয়াসটাও বড় হবে, কারণ বিভাজিত হতে হবে, অনেকটা নিউক্লিয়াস হবে, তাহলে ঘন হবে। এবং এর সাইটোপ্লাজমও বেশি হবে। সাইটোপ্লাজম কি হবে? বেশি হবে বা ঘন হবে। ঘন সাইটোপ্লাজম, বেশি সাইটোপ্লাজম, নিউক্লিয়াসটা বড়, ঘন সন্নিবিষ্টিত। মাথায় থাকবে কি? আশা করি মাথায় থাকবে। নেক্সট, সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ করি। দেখো, প্রত্যেকটা প্রশ্ন আগে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, তারপর আমি উত্তর তোমাদের বুঝাই দিব। আগে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, পারলে পারলে, না পারলে না পারলে, কি যায় আসে, তুমি শিখে নিলে সঠিকটা, ঠিক আছে? তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এটা কি তাহলে বলো, সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ কি? আমরা এখানে বলছি কর্ক। এইবার আমি একটা করে লাইন বলবো, জাস্ট তোমরা একটা করে লাইন মুখস্থ করবা, জাস্ট। ওকে, সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ কি? এটা আমরা জানি, কর্ক ক্যাম্বিয়াম বা ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। সাথে কি লিখবা? ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে কর্ক ক্যাম্বিয়াম আর ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম দুটাই উত্তর কিন্তু, তাই না? সেটা জেনে নিলে। প্রোক্যাম্বিয়াম কিসের উদাহরণ? আমরা পড়ে আসলাম, প্রোটোডার্ম মানে ত্বক, ত্বক সৃষ্টি করবে যেটা, সেটা প্রোটোডার্ম। ডার্ম মানে ত্বক। এর এমসিকিউ সামনে আছে, আমি বুঝাবো তোমাদের। ওকে, দেখো, নিচের কোন টিস্যুর কোষগুলো আকারে ছোট এবং দৈর্ঘ্য প্রস্থে প্রায় সমান হয়? আকারে ছোট, দৈর্ঘ্য প্রস্থে প্রায় সমান। দেখো, আকারে ছোট, দৈর্ঘ্য প্রস্থে প্রায় সমান। দেখো, ভাজক টিস্যুর এখানে কিন্তু লেখা ছিল, ভাজক টিস্যুর এখানে লেখা ছিল যে কোষগুলো কেমন দেখতে, একই রকম দেখতে। কি একই রকম? একই রকম বলতে কেমন? ওই যে ত্রিভুজাকার, চতুর্ভুজাকার, পঞ্চভুজাকার, এরকম, তাই না? সো দেখো, দেখতে একই রকম, আকারে ছোট, দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান, তাই না? সো এটা কিন্তু আমরা সরল টিস্যু, সরল টিস্যু বলতে পারি, তাই না? সরল টিস্যু উদাহরণ এটা। নেক্সট, কোষ বিভাজন অনুসারে দেখো কত প্রকার, আমি তোমাদের বলি কত প্রকার। এটা যদি তুমি কোথাও পাও, তুমি জাস্ট এই অধ্যায়ে লিখে দিবা 3। কত প্রকার যদি পাও, কিছু দেখা দেখির দরকার নাই, এই অধ্যায় 3, 3 ছাড়া কোনো কথা হবে না। কত প্রকার যদি পড়ে ভাজক টিস্যু, সব 3, এটা তুমি জানো, তাই না? সো উত্তর কি? 3। নেক্সট, ভাস্কুলার বান্ডেল সৃষ্টি হয় কোন ভাজক টিস্যু হতে? ভালো করে বলো, ভাস্কুলার বান্ডেল মানে কি? ভাস্কুলার বান্ডেল মানে হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম। ভাস্কুলার বান্ডেল মানে কি? জাইলেম, ফ্লোয়েম। ভাস্কুলার বান্ডেল হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম। তাহলে এই জাইলেম আর ফ্লোয়েম কোথা থেকে সৃষ্টি হয়? অ্যান্সার দেওয়ার চেষ্টা করো একটু তোমরা। আমি একটু আগেই পড়াইছি এটা, জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম, তিনটা এক জায়গা থেকে সৃষ্টি হয়। জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম, তিনটাই এক জায়গা থেকে সৃষ্টি হয়। বলো কোথা থেকে সৃষ্টি হয়? প্রোটোডার্ম। আমি জাস্ট, ডার্ম মানে হচ্ছে ত্বক, তাহলে ত্বকের জিনিসপত্র এখান থেকে সৃষ্টি হবে, তাই না? গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড মানে হচ্ছে একদম নিচের, ভিতরের জিনিসপত্র। কর্টেক্স, মজ্জা, মজ্জা রশ্মি, এগুলো। তাহলে গ্রাউন্ড মেরিস্টেম থেকে কি কি সৃষ্টি হয় লিখে দেয় আমি একটু। কর্টেক্স, কর্টেক্স, তাই না? মজ্জা, কর্টেক্স, মজ্জা, মজ্জা রশ্মি, তাই না? গ্রাউন্ড মেরিস্টেম থেকে। সবাই বলছে বি, কেউ বলছে বি, কেউ বলছে এ। এ নাকি বি? দেখো একটু আমি বলে দিই তোমাদের, গ্রাউন্ড মেরিস্টেম থেকে এই তিনটা সৃষ্টি হয়, কর্টেক্স, মজ্জা, মজ্জা রশ্মি, মানে ভিতরের জিনিসপত্র। কোথার জিনিসপত্র? ভিতরের জিনিস, ভিতরের জিনিসপত্রগুলো। প্রো মেরিস্টেম, প্রো মানে হচ্ছে আদি, আদি মেরিস্টেম, এটা একদম ভ্রূণ অবস্থায়। আদি মেরিস্টেম নিয়ে একটাই কথা মনে রাখবা, সেটা কি? ভ্রূণ। আদি মেরিস্টেম নিয়ে একটাই কথা মনে রাখবা, ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে, ঠিক আছে? দেখো, তাহলে প্রোক্যাম্বিয়াম কিন্তু উত্তর, আসলে কিন্তু উত্তর কোনটা? প্রোক্যাম্বিয়াম। তাহলে যারা বি অ্যান্সার দিছো তারাই কিন্তু রাইট। নেক্সট, যে ভাজক টিস্যুর একতলে বিভাজিত হয়, কতলে বিভাজিত হবে? একতলে বিভাজিত হবে। দেখো, আমাদের বুকের পাঁজর, পাঁজরগুলোকে আমরা ইংরেজিতে কি বলি? রিবস বলি। বুকের পাঁজরগুলোকে ইংরেজিতে আমরা কি বলি? রিবস। রিবস গুলো আসলে একতলে বিভাজিত হয় বলে আমরা নাম দিয়ে দিছি, যাই হোক। সো এটার উত্তর কি হতে পারে? তাহলে কিন্তু রিবসই উত্তর, তাই না?
মাছ ভাজক টিস্যু 3 তলে বিভাজিত হয়, প্লেট ভাজক টিস্যু 2 তলে বিভাজিত হয়, শীর্ষস্থ ভাজক টিস্যু শীর্ষে বিভাজিত হয়। কোথায়? শীর্ষে বিভাজিত হয়। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, একবীজপত্রী মূলে কোনটি অনুপস্থিত? কি বলছি? একবীজপত্রী মূলে কোনটি অনুপস্থিত? দেখো এটা তো জাস্ট কেবল ভাস্কুলার বান্ডল দিয়ে শুরু, সামনে দেখো আরো কত এমসিকিউ আসবে, চোখের পলকে হয়ে যাবে। কি বলছে? একবীজপত্রী মূলে কোনটি অনুপস্থিত? অনুপস্থিত নেই কোনটা? নেই কোনটা? দেখো একবীজপত্রী মূলে অবশ্যই পরিচক্র আছে, কর্টেক্স আছে, তাই না? এন্ডোডার্মিস আছে, হাইপোডার্মিসটা হচ্ছে অনুপস্থিত, তাই না? হাইপোডার্মিস নাকি এন্ডোডার্মিস, এই দুটো থেকে একটা, যে কোনো একটা বলো তোমরা। ডার্মিস মানে অন্তত্বক। অন্তত্বক, তাই না? আর হাইপোডার্মিস মানে হচ্ছে অধোত্বক। তাহলে একটা আছে অন্তত্বক আর একটা আছে অধোত্বক। এটা কি বলছো? সায়েদা আক্তার। সায়েদা আক্তার এবার বলতে চাচ্ছে ঘ উত্তর। আসলে কি উত্তর? দেখো আমি চিত্র আঁকাই দিই তোমাদের, এই চিত্র আঁকানোর দরকার নেই, তুমি একটু জাস্ট চিন্তা করো। হাইপোডার্মিস হচ্ছে এই যে বাইরের আবরণ, বাইরের মূলের বহি আবরণকে কি বলে তোমরা আমাকে বলো তো দেখি। মূলের বহি আবরণকে কি বলে আর কাণ্ডের বহি আবরণকে কি বলে, তারপর আমি বুঝাবো তোমাদের এটা। এই যে মূলের বহি আবরণ, মূলের বাইরের ত্বক আর কাণ্ডের বাইরের ত্বক, দুটো কিন্তু তোমরা পড়ছো, তাই না? তাহলে তোমরা চিন্তা করো আবরণকে কি বলে, আমি বলে দিচ্ছি, তোমরা একটু বলার চেষ্টা করো। মূলের বহিত্বকের নিচের যে ত্বকটা থাকে সেটাকেই আমরা বলছি অধোত্বক বা হাইপোডার্মিস। মূল বা কাণ্ডের এই যে মনে করো বহি আবরণ, বহি আবরণের নিচে এরকমই চিত্র আছে বইয়ে, স্ক্লেরেনকাইমা ত্বক এরকম আছে না কিছু, দেখবা তোমরা চিত্র দেখবা একটু। হ্যাঁ, তাহলে এই যে এইটাই হচ্ছে অধোত্বক। এরপরে এরকম চিত্র আছে কিছু, তাই না? এরকম চিত্র পাবা তুমি। যাই হোক, এইটাই হচ্ছে আমাদের অধোত্বক। অধোত্বক। তাহলে দেখো অধোত্বক কাদের থাকবে আর কাদের থাকবে না। দেখো মূলে যদি অধোত্বক থাকে তাহলে মূলের কাজ কি? পানি শোষণ করা আর খনিজ লবণ শোষণ করা। তাহলে মূলে যদি অধোত্বক থাকে তাহলে পানি খনিজ লবণ শোষণ করতে ঝামেলা হবে না, এজন্য কিন্তু মূলে অধোত্বক দেয়া হয়নি। কিন্তু কাণ্ডে প্রোটেকশনের জন্য কিন্তু অধোত্বক দেয়া হয়েছে। তোমাদের যে কোশ্চেনটা আমি করেছিলাম তাহলে উত্তর কিন্তু ঘ, এটাই হবে উত্তর। যে কোশ্চেনটা আমি করেছিলাম মূলের বহি আবরণকে কি বলে, মূলের বহি আবরণকে বলে এপিব্লেমা, আর কাণ্ডের বহি আবরণকে কি বলে? এপিডার্মিস। মূলের বহি আবরণকে বলে এপিব্লেমা, কাণ্ডের বহি আবরণকে বলে এপিডার্মিস। সামনে আমরা আলোচনা করব এটা নিয়ে। নেক্সট, নিচের কোনটি ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ পড়ে না? ভাস্কুলার বান্ডলের প্রকারভেদে পড়ে না কোনটি? এটা একটু বলো তো দেখি। এটা হচ্ছে মেডিকেল প্রশ্ন, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। কত সালে পড়ছে আমার মনে নেই, তবে এটা শিওর মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। নিচের কোনটি ভাস্কুলার বান্ডলের প্রকারভেদে পড়ে না? দেখো মেডিকেলে খুবই ইজি প্রশ্ন পড়ে, কিন্তু তোমরা ধরতে পারো না, আসলে খুবই ইজি প্রশ্ন পড়ে। বলো এটা বান্ডল তুমি যদি দেখো, তুমি জাস্ট মুখস্থ করে ফেলো মূলের ভাস্কুলার বান্ডল ওরিও। মূলের ভাস্কুলার বান্ডল কি? ওরিও। তাহলে মূলের ভাস্কুলার বান্ডল অবশ্যই হবে ওরিও। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল দুই প্রকার, জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক, তাই না? সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দুই প্রকার, মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। সবাই উত্তর দিচ্ছে ঘ বা ডি। ডি কি উত্তর? তাহলে আমি কিন্তু তিনটা লিখেই দিছি, এইটা কিন্তু নেই, তাই না? তাহলে এটাই কিন্তু উত্তর, যে মূলের ভাস্কুলার বান্ডল সবসময় ওরিও। একদম টানা মুখস্থ করে ফেলো যে মূলের ভাস্কুলার বান্ডল ওরিও। নেক্সট, কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল কয় প্রকার? দুই প্রকার, জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক। কি কি? জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক। টানা মুখস্থ করো, আমি তোমার একটু পরে পড়াবো এটা জাইলেম কেন্দ্রিক কোনটা, ফ্লোয়েম কেন্দ্রিক কোনটা। সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দুই প্রকার, বদ্ধ সমপার্শ্বীয়, মুক্ত সমপার্শ্বীয়। প্রতিসাম্য ভাস্কুলার বান্ডল বলে কিছু নেই। ওকে, ডান। নিচের কোন স্ট্রোমাটা তিনটি সহকারী কোষ, একদম জাস্ট তিনটা সহকারী কোষটা নিয়ে গঠিত? প্যারাসাইটিক, অ্যানাইসোসাইটিক, অ্যানোমোসাইটিক, অ্যাক্টিনোসাইটিক। কোন কথা না বাড়াই, প্যারাসাইটিক, প্যারালাল।
প্যারালাল বা সমান্তরাল। আচ্ছা তোমরা আমাকে বলো একটা সমান্তরাল দাগের জন্য কয়টা লাগে? দুইটা লাগে দাগ। তাহলে দুইটা দাগ মানে সমান্তরাল। তাহলে দুইটা কোষ যদি থাকে তাহলে বলবে প্যারাসাইটিক, যদি তারা সমান্তরালে থাকে। তাহলে দুইটা কোষ যদি সমান্তরালে থাকে তাহলে প্যারাসাইটিক। ক্লিয়ার? অ্যাক্টিনোসাইটিক, অ্যানোমোসাইটিক, অ্যানাইসোসাইটিক, এই তিনটাই আসলে মেইনলি স্যাররা দিতে পছন্দ করে। জাস্ট তা নাম মুখস্থ করে বলে অ্যানোমো। তোমরা সবাই ফেসবুকে কেউ না কেউ অ্যানোইমাস পোস্ট দিছো, অ্যানোইমাস মেসেজ, অ্যানোইমাস পোস্ট, তাই না? মানে কি? পরিচয় লুকায়ে, মানে পার্থক্য করা যাচ্ছে না তোমাকে অন্যের সাথে, তুমি কে এটা চেনা যাচ্ছে না। সো অপশনে যদি তুমি না পাও তাহলে তুমি দিবা অ্যানোমোসাইটিক বা অ্যানোইমাস। যদি কি পাও? না। আচ্ছা প্রশ্ন কোথাও নাটা আছে? প্রশ্নে কোথাও না নেই, তাহলে কিন্তু গ অ্যান্সার না। যদি কোথাও না পাও তাহলে তুমি অ্যানোইমাস। অ্যানোইমাস মানে নয়, তুমি চেনো না কাউরে। অ্যানোইমাস তুমি তোমার পরিচয় দিতে চাচ্ছ না। না, এক কথায় না, পার্থক্যযোগ্য নয়। এটা যদি পাও তাহলে তুমি দিবে অ্যানোমোসাইটিক। দেখো তারপরে আছে অ্যানাইসোসাইটিক, অ্যাক্টিনোসাইটিক। অ্যানাইসোসাইটিক হচ্ছে তিনটা সাবসিডারি কোষ থাকলে আমরা সেটাকে বলি অ্যানাইসোসাইটিক। অ্যানাইসোসাইটিক, ঠিক আছে? দেখো আইসো মানে সেম, সেম না, তার মানে সেম দুইটা জিনিস সেম, আর একটা তিন। তাহলে অ্যানাইসো মানে তিন। আর অ্যাক্টিনো যদি রেডিয়ালি লম্বা, জাস্ট এতটুকু মনে রাখো, রেডিয়ালি লম্বা, রেডিয়ালি লম্বা। তাহলে রেডিয়ালি লম্বা কোষ যদি হয় তাহলে তখন সেটা তুমি দিবা অ্যাক্টিনোসাইটিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সায়েদ আক্তার অ্যান্সার দিছো ঠিক, যে এটা কি হবে তাহলে অ্যাক্টিনোসাইটিক কি রেডিয়ালি। সায়েদা তুমি তো ঠিক উত্তর দাওনি, এটা তো অ্যাক্টিনোসাইটিক হচ্ছে রেডিয়ালি লম্বা কোষ। অ্যানোমোসাইটিক কি না হইলে, অ্যানাইসোসাইটিক কি তিন হইলে, প্যারাসাইটিক হচ্ছে প্যারালাল হইলে। তাহলে উত্তর হচ্ছে খ। উত্তর কি খ। মাথায় কি ঢুকছে তোমাদের? এটা মাথায় যদি না ঢোকে আমি আবার বলবো, সমস্যা নেই। আর যদি পড়ে ডায়াসাইটিক, ডায়াসাইটিকে কি হবে? ডায়াসাইটিক হচ্ছে দুইটা সমকোণ। এতটুকু একদম মাথায় নিয়ে যাবে, এর থেকে একটা ইনশাল্লাহ পড়বে। খুব ভালো করে বলছো, দুইটা সাবসিডারি কোষ যদি সমকোণে থাকে তাহলে বলবা ডায়াসাইটিক। দুইটা সাবসিডারি কোষ যদি প্যারালালে থাকে তাহলে বলবা প্যারাসাইটিক। যদি তিনটা কোষ থাকে তাহলে বলবা কি বলবা? অ্যানাইসোসাইটিক, ঠিক আছে? যদি রেডিয়ালি লম্বা কোষ থাকে তাহলে বলবা অ্যাক্টিনোসাইটিক, ঠিক আছে? আর যদি কি বলো অ্যানোমোসাইটিক কখন বলবা? যখন না পাবা, অপশনে যদি না পাও, না শব্দটা পাইলেই অ্যানোমোসাইটিক। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। চতুর্দিকে সহকারী কোষ, তাহলে চারিদিকে থাকবে। চার মানে কি? টেট্রা। চার মানে কি? টেট্রা। চার মানে হচ্ছে টেট্রা, তাহলে এটা ঠিক আছে। নেক্সট, লাইকোপোডিয়ামের ভাস্কুলার বান্ডেল কোন ধরনের? এইটা বলতে পারলে চকলেট। তাহলে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল আছে দুই প্রকার, একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক, আর একটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। তোমরা অ্যান্সার দিতে থাকো, আমি লিখতে থাকি। দেখো জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক হচ্ছে হেড্রোসাইটিক, হেড্রোসেন্ট্রিক, আর ফ্লোয়েম কেন্দ্রিক হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। এটা কি মাথায় ঢুকছে ইংরেজি নামটা? দেখো হেড্রো মানে হচ্ছে জল, জাইলেম মানে হচ্ছে জল, জল মানে হচ্ছে H2O, জাইলেম মানে হচ্ছে জল, জল মানে হচ্ছে H2O। আচ্ছা H2O তে এই যে দুইটা, এই দুটারে আমরা কি বলি বলতো? লোন পেয়ার ইলেকট্রন। এই দুটারে আমরা কি বলি? H2O এর পানিতে অক্সিজেনের দুটা লোন পেয়ার ইলেকট্রন আছে, তোমাদের একটু কেমিস্ট্রি পড়াই দিচ্ছি আমি। তাহলে H2O এর পানিতে অক্সিজেনের দুটো লোন পেয়ার ইলেকট্রন আছে। লোন পেয়ার ইলেকট্রনকে তোমরা কি দিয়ে প্রকাশ করো? মনে হয় তোমরা LPS দিয়ে প্রকাশ করছো। এখন তোমরা কি দিয়ে প্রকাশ করছো তা কে জানে? LPS। লোন পেয়ার ইলেকট্রনকে কি দিয়ে প্রকাশ করছো? LPS, লাইকোপোডিয়াম টেরিস সেলেজেনেলা। লাইকোপোডিয়াম টেরিস সেলেজেনেলা উদাহরণ, একদম উদাহরণ। জাইলেম কেন্দ্রিকের উদাহরণ কি? জাইলেম কেন্দ্রিকের উদাহরণ কি? লাইকোপোডিয়াম টেরিস সেলেজেনেলা, LPS, লাইকোপোডিয়াম টেরিস সেলেজেনেলা, লাইকোপোডিয়াম টেরিস সেলেজেনেলা জাইলেম কেন্দ্রিকের উদাহরণ। কি করে মনে রাখবা? জাইলেম মানে হচ্ছে জল, জল মানে হচ্ছে H2O, H2O তাই থাকে LPS,
ঠিক আছে। সো জাইলেম কেন্দ্রিকের উদাহরণ হচ্ছে এলপিএস, লাইকোপোডিয়াম টেরিসেলেজেনেলা। তাহলে এটার উত্তর কি হবে? লাইকোপোডিয়াম ভাস্কুলার বান্ডল কিসের উদাহরণ? এবার তাহলে কি হবে উত্তর? জাইলেম কেন্দ্রিকের উদাহরণ, জাইলেম কেন্দ্রিকের উদাহরণ, তাই না? ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ কি দেখো? ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ কি হবে? দেখো জাইলেম মাঝখানে থাকলে জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম মাঝখানে থাকলে ফ্লোয়েম কেন্দ্রিক, খুবই সহজ, তাই না? সো এবার দেখো লেপ্টোসেন্ট্রিকের উদাহরণ কি হবে তাহলে? লেপ্টোসেন্ট্রিকের উদাহরণ হচ্ছে, তোমরা যদি মেডিকেলে চান্স না পাও কোথায় পড়বা? ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা না, বা ডিইউ বা ডিওয়াই তে পড়বা, তাই না? ডিইউ বা ডিওয়াই তে পড়বা। সো এটার উত্তর কি হবে? ডিওয়াই, ড্রাসিনা আর ইয়াক্কা, ড্রাসিনা আর ইয়াক্কা, এটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ। ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ কি? ড্রাসিনা আর ইয়াক্কা। জাইলেম কেন্দ্রিকের উদাহরণ কি? এলপিএস, লাইকোপোডিয়াম টেরিসেলেজেনেলা, লাইকোপোডিয়াম টেরিসেলেজেনেলা। আশা করি বুঝছো। নেক্সট, হাইড্রাথোড দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াকে কি বলে? হাইড্রাথোড দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াকে কি বলে? তরল আকারে বের হয়ে যাওয়াকে বলা হয় গাটেশন। তরল আকারে বের হয়ে যাওয়াকে বলা হয় গাটেশন। যদি বাষ্পীয় আকারে বের হয় তাহলে সেটাকে বলে প্রস্বেদন। যদি বাষ্প আকারে বের হয় তাহলে সেটাকে বলবা প্রস্বেদন, তাই না? ডিফিউশন মানে কি? ব্যাপন। ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন। ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন। হ্যাঁ, গুড। ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন। অসমোসিস মানে কি? অসমোসিস মানে হচ্ছে অভিস্রবণ। অসমোসিস মানে হচ্ছে অভিস্রবণ, ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন। গাটেশন তো বললাম পানির তরল আকারে বের হয়ে যাওয়াকে, বাষ্প আকারে বের হয়ে যাওয়াকে প্রস্বেদন। তাহলে ডিফিউশন, এই দুটার একটা পার্থক্য যদি বলতে হয় তাহলে কি বলবা? দেখো ডিফিউশন হচ্ছে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে বাহিত হবে। কোন দিকে? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে। অসমোসিস কি হবে? অসমোসিস কি হবে? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে। অসমোসিস কি? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে, মনে থাকবে। আর দেখো অসমোসিসে কিন্তু একটা অর্ধভেদ্য পর্দা লাগে। অসমোসিসে কি লাগে? অর্ধভেদ্য পর্দা লাগে, মনে থাকবে। এই কথাগুলো একটু মাথায় রাখবা যে অসমোসিসে একটা অর্ধভেদ্য পর্দা লাগে। ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ব্যাপন। অসমোসিস হচ্ছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ব্যাপন। তরল আকারে বের হয়ে যাওয়া পানিকে বলা হয় গাটেশন, বাষ্প আকারে বের হয়ে গেলে বলবো প্রস্বেদন। ক্লিয়ার হিসেব, চারটায় বলে দিলাম। নেক্সট, প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয়, এটা আমি পিছু হয় কোনটি? জাইলেম ফ্লোয়েম, তাই না? জাইলেম ফ্লোয়েম। ক্যাসপেরিয়ান স্ট্রিপ দেখা যায় কোনটা? কোথায় পাওয়া যায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ? কোথায়? এন্ডোডার্মিসে। হাইড্রাথোড দেখা যায় কাদের? বলো, এটা বলো জাস্ট। হাইড্রাথোড দেখা যায় কাদের? খুবই সহজ। হাইড্রাথোড মানে হচ্ছে পানিপত্র রন্ধ্র। পানিপত্র রন্ধ্র কাদের পাওয়া যায়? আমি জাস্ট 50টা প্রশ্ন পড়ালে মোটামুটি বাকি প্রশ্নগুলো তোমরা এমনি পেরে যাওয়া, ঠিক আছে? তোমাদের এটা আমরা দিয়ে দিব, প্র্যাকটিস করবা বাসায়, বা আমি যেগুলো লিখে দিলাম সেগুলো অবশ্যই পরীক্ষার আগে জাস্ট একবার দেখে যাবে, ইনশাল্লাহ এর থেকে বেড়ে যাবে। এর বাইরে আসবে না, এর বাইরে আসবে না, ঠিক আছে? এটার উত্তর কি? হাইড্রাথোড। হাইড্রাথোড বা পানিপত্র রন্ধ্র পাওয়া যায়। সোমা দেবনাথ বলছে গ উত্তর। দেখো তোমরা জাস্ট মনে রাখবা ঘটক, তাই না? তোমরা মনে রাখবা কি? ঘটক, ঘাস, টমেটো, কচু। ঘাস, টমেটো, কচু, তাহলে ঘটক। সবাই কিন্তু বলছো সি উত্তর, গুড। তাহলে ঘাস, টমেটো, কচু, এটা কি ভুল হবে আর কোনোদিন? আশা করি ভুল হবে না। নেক্সট, রক্ষী কোষের উপস্থিতি কোথায় লক্ষ্য করতে পাওয়া যায়? রক্ষী কোষের উপস্থিতি কোথায় পাওয়া যাবে? পানিপত্র রন্ধ্রে রক্ষী কোষের উপস্থিতি পাওয়া যাইতে পারে, তাই না? পানিপত্র রন্ধ্রে, এটা কি আর বলতে হবে? পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে? পাতার গ্রাউন্ড টিস্যুকে বলে মেসোফিল, এটা কিন্তু আমরা পড়ে ফেলছি, তাই না? লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলের উদাহরণ কি বলো? সবাই বলছে গ। তাহলে ড্রাসিনা। ড্রাসিনার সাথে কি বলছিলাম? ড্রাসিনা আর ইয়াক্কা। ড্রাসিনা আর ইয়াক্কা, তাই না? ড্রাসিনা আর ইয়াক্কা। ইয়াক্কা তো ডাবল, হ্যাঁ ঠিক আছে। ড্রাসিনা আর ইয়াক্কা, তাই না? তাহলে টেরিস, লাইকোপোডিয়াম, এরা কি সেন্ট্রিক? ডি বলছো কেন তুমি? ডি না, ডি উত্তর না, ডি হচ্ছে জাইলেম কেন্দ্রিক। এগুলো তো জাইলেম কেন্দ্রিক, তাই না? জাইলেম কেন্দ্রিকের উদাহরণ পড়ছিলাম আমরা এলপিএস। এলপিএস জাইলেম কেন্দ্রিকের উদাহরণ। আর ড্রাসিনা আর ইয়াক্কা এই দুটো হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ।
নিচের কোনটি জাইলেম ও ফ্লোয়েম উভয় টিস্যুতে পাওয়া যায়? জাইলেম আর ফ্লোয়েম উভয় টিস্যু ক্ষেত্রে পাওয়া যায় কোনটা? ঠিক, সবাই উত্তর দিচ্ছ ঠিক। ফাইবার আর কি মনে রাখবা, ফাইবার আর প্যারেনকাইমা। ফাইবার আর প্যারেনকাইমা এই দুইটা কি সব টিস্যুতে পাওয়া যায়, তাই না? হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল উদাহরণ কি? সবাই বলছো ক, ঠিকই বলছো। উদাহরণটা আমি একটু সাথে লিখে দেই, এলপিএস। এলপিএস পিতাই হচ্ছে টেরিস, এই যে পিতাই টেরিস। মূলের ত্বককে কি বলা হয়? বলো, মূলের ত্বককে কি বলা হয়? একটু আগে বলছিলাম আমি, মূলের ত্বককে কি বলা হয়, কাণ্ড ত্বককে কি বলা হয়? কাণ্ড ত্বক আর মূল ত্বক। কাণ্ড ত্বক আর মূল ত্বক। এপিব্লেমা। সবার আগে যে উত্তর দিবে তারটাই আমরা গ্রহণ করব, ঠিক আছে? সবাই উত্তর দিচ্ছে এপিব্লেমা, গুড। এপিব্লেমা। কাণ্ড ত্বককে কি বলে বলো? কাণ্ড ত্বক। অপশন এই চারটাই, অপশন চারটায় কাণ্ড ত্বককে কি বলা হয়? অ্যান্সার কি? সি, এটা অ্যান্সার সি। কাণ্ড ত্বককে কি বলা হয়? অপশন এই চারটায় কাণ্ড ত্বককে কি বলে বলো? অপশন এই চারটায় কাণ্ড ত্বককে কি? অপশন এ উত্তর নেই তো এতে। এপিডার্মিস, এন্ডোডার্মিস আছে, এটা এপিডার্মিস। কাণ্ড ত্বককে বলা হয় এপিডার্মিস, তাই না? কাণ্ড ত্বককে বলা হয় এপিডার্মিস। কুমড়া উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল কেমন? এবার এসে গেছে কাহিনী, কুমড়া উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল কেমন, তাই না? দেখো, ভাস্কুলার বান্ডেল আমরা পড়ছিলাম, কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দুই প্রকার, জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিকের উদাহরণ হচ্ছে জল মানে পানি, H2O, LPS, শেষ। ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ ড্রাসিনা, ইয়াক্কা, শেষ। এবার আসো বাকি যেগুলো আছে। মূলের ভাস্কুলার বান্ডেল ওরিও, এক লাইনে শেষ। যত প্রকার মূল আছে সবার ভাস্কুলার বান্ডেল হবে ওরিও। এবার আসো বাকি যে আছে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। সংযুক্ত ভাস্কুলার বান্ডেল খুব সহজ, আমি বুঝাবো, সহজভাবে বুঝাবো, সহজভাবে বুঝাবো। সংযুক্ত ভাস্কুলার বান্ডেল হচ্ছে সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, সমপার্শ্বীয় আর সমদ্বিপার্শ্বীয়, তাই না? সংযুক্ত ভাস্কুলার বান্ডেল হচ্ছে সমপার্শ্বীয় আর সমদ্বিপার্শ্বীয়। টানা একদম মুখস্থ করে ফেলবা, একদম টানা মুখস্থ করবা যে লাউ কুমড়া শশা, লাউ কুমড়া শশা, এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। লাউ কুমড়া শশা। লাউ কুমড়া শশা এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়ের উদাহরণ। লাউ কুমড়া শশা কিসের উদাহরণ? সমদ্বিপার্শ্বীয়ের উদাহরণ, তাই না? লাউ কুমড়া শশা। দেখো, এই যে লাউ কুমড়া শশাগুলো তোমরা কাঁচাও খাইতে পারো, রান্না করে খাইতে পারো, ছালও খাইতে পারো, সব দিক থেকে খাইতে পারো, যেন দ্বিপার্শ্ব, দুদিকে খাওয়া যাবে, তাই না? তো সমদ্বিপার্শ্বীয়ের উদাহরণ কি? লাউ কুমড়া শশা। এবার আছে সমপার্শ্বীয়ের উদাহরণ। একটা আছে মুক্ত সমপার্শ্বীয়, একটা আছে বদ্ধ সমপার্শ্বীয়। মুক্ত সমপার্শ্বীয় আর বদ্ধ সমপার্শ্বীয় জাস্ট মনে রাখো, যখন তোমরা করোনার সময় রুমে ছিলে, কয়জন ছিলে? করোনার সময় যখন রুমে তোমরা ছিলে আইসোলেশনে, কয়জন ছিলে? একা না দোকা? তোমরা আমাকে কমেন্ট করো, জাস্ট কমেন্ট করতেই মজা, কমেন্ট তোমরা বলো সেটাই ট্রিক্স। তোমরা যেটা কমেন্ট করবা সেটাই ট্রিক্স, আমি সেরকম ধরনের কমেন্ট করতে বলি যাতে ট্রিক্সটা না ভুলো। তাহলে কি অফলাইন ক্লাসের আরো ভালো হতো, তাই না? যাই হোক, তাহলে আমি বলতে চাচ্ছি, বদ্ধ রুমে তোমরা একা ছিলে নাকি দোকা ছিলে? অবশ্যই একা ছিলে। বদ্ধ রুমে ছিলে তোমরা একা, তাই না? বদ্ধ রুমে ছিলে একা। অন্য কালি দিয়ে লিখি আমি, বদ্ধ রুমে ছিলে একা। এই যে দেখো, সোমা দেবনাথ বলছে একা। তাহলে একা দিয়ে আমি কি বুঝাচ্ছি? একা তোমার আমি ফাও ফাও লিখতে বললাম কেন? ফাও ফাও লিখতে বলিনি বাচ্চারা। একা মানে হচ্ছে একবীজপত্রী কাণ্ড। একা মানে কি? একবীজপত্রী কাণ্ড। তাহলে বলো বদ্ধ সমপার্শ্বীয় উদাহরণ কি? একা, একবীজপত্রী কাণ্ড, কারণ বদ্ধ রুমে একা ছিলে করোনার সময়, তাহলে একা, একবীজপত্রী কাণ্ড। এবার আসো মুক্ত সমপার্শ্বীয়ের উদাহরণ। মুক্ত সমপার্শ্বীয়ের উদাহরণটা কি? দেখো, দিন ইসলাম, আমাদের যে দিন ইসলাম সবার জন্য মুক্ত, তাই না? দিন ইসলাম সবার জন্য মুক্ত। সো দিন ইসলাম যে সবার জন্য মুক্ত, সেই দিন ইসলাম আমরা লিখে ফেললাম। দিন দ্বিবীজপত্রী আর নগ্নবীজী,
মুক্ত কি দ্বিবীজপত্রী নগ্নবীজী। মুক্ত সমপার্শ্বের উদাহরণ কি দ্বিবীজপত্রী নগ্নবীজী, জাস্ট দ্বিবীজপত্রী নগ্নবীজী। আর একা ছিলে বদ্ধ রুমে তাহলে একবীজপত্রী কাণ্ড। তাহলে এক কথায় শোনো মনে রাখো, দ্বিবীজপত্রী নগ্নবীজী হচ্ছে কি, তাহলে কি বললে মুক্ত সমপার্শ্বীয়। বদ্ধ রুমে একা একবীজপত্রী কাণ্ড কি মুক্ত বদ্ধ সমপার্শ্বীয়, তাই না? দ্বিবীজপত্রী নগ্নবীজী মুক্ত সমপার্শ্বীয়। আর সাথে কি কি বললাম, সমদ্বিপার্শ্বের উদাহরণ টানা মুখস্থ, লাউ কুমড়া শশা, লাউ কুমড়া শশা মুখস্থ কি হয়েছে? মূলের ভাস্কুলার বান্ডেল ওরিও। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দুই প্রকার, লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক, হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক। হাইড্রোসেন্ট্রিক জাইলেম জল পানি এলপিএস, ফ্লোয়েম কেন্দ্রিক ড্রাসিনা ইয়াক্কা ডিইউ। শেষ। মোটামুটি এই ছকটা একদম ক্লিয়ার করে দিলাম তোমাদের, আশা করি তোমরা সবাই বুঝছো। এবং এই ছক থেকে যদি প্রশ্ন আসে, এবং আসবে, এই ছক থেকে আসবে আসবে আসবে, আসলেই তোমরা ইনশাল্লাহ পেরে যাবা। ওকে, কুমড়া উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেল সমদ্বিপার্শ্বীয়। নেক্সট, জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার হচ্ছে এলপিএস। আপনি বলছিলেন জাইলেম কেন্দ্রিক এলপিএস, এলপিএস এর কিছুই তো পাই না এখানে, তাই না? একটু দেখে নাও, এলপিএস এর পি দিয়ে কি ছিল বলতো? পি দিয়েছিল টেরিস। এলপিএস এর এই পি দিয়েছিল টেরিস, তাই না? এলপিএস এর পি দিয়েছিল টেরিস। এই ডি উত্তর না নুসরাত, ডি উত্তর না, তুমি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমি বলছিলাম জাইলেম কেন্দ্রিকের উদাহরণ হচ্ছে এলপিএস। এলপিএস মানে হচ্ছে টেরিস লিপোকোডিয়াম সেলেজেনেলা, টেরিস লিপোকোডিয়াম সেলেজেনেলা। টেরিস কি টেরিডোফাইটা না? টেরিস টেরিডোফাইটা না? তাহলে উত্তর টেরিডোফাইটা হবে না? ঘ উত্তর হবে কি? আচ্ছা, তোমরা বইয়ে দেখে আমাকে জানাইও এটা, ঠিক আছে? টেরিস টেরিডোফাইটা, সুতরাং টেরিডোফাইটা উত্তর হবে। ঘ উত্তর কিন্তু হচ্ছে না এখানে, তাই না? দেখো নেক্সট, একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য। মূলের বৈশিষ্ট্য, এবার কিন্তু আসল প্রশ্ন চলে আসছে তোমরা। মূলের গ, কারণ এটা তোমাদের একটু আগে পড়লাম, অধোতক বাকি হাইপোডার্মিস। অধোতক মানে কি? হাইপোডার্মিস। সো হাইপোডার্মিস এখানে অনুপস্থিত। দেখো, ভাস্কুলার বান্ডেল সংযুক্ত নয়। ভাস্কুলার বান্ডেল কি হবে বলো? খদাগের উত্তর এটা লিখছে ভাস্কুলার বান্ডেল সংযুক্ত। যদি এটা উত্তর হইতে হইতো কি লিখতে হইতো এখানে? এটা যদি তুমি জানতে পারো তাহলে তোমার এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, মানে কনসেপ্ট ক্লিয়ার। যদি এটা না বলতে পারো তাহলে কিন্তু কনসেপ্ট অতটাও ক্লিয়ার না, আবার একটু পড়তে হবে। তাহলে দেখো, আমি বলছি ভাস্কুলার বান্ডেল সংযুক্ত, এরা বলছে সংযুক্ত, কিন্তু আসলে কি সংযুক্ত? সংযুক্ত না। তাহলে কি হতে পারে ভাস্কুলার বান্ডেল? মূলের ভাস্কুলার বান্ডেল কি হলে এই উত্তরটা ঠিক হতো? তোমরা এটা একটু বলো আমাকে। সংখ্যা 4 এখানে লেখা, 4 তো হবে না, 6, 6 এর অধিক হবে এখানে। এটা এখানে কি হবে? 6 এর অধিক হবে, 6 এর অধিক। মূল কিউটিক্যাল যুক্ত, কিউটিক্যাল যুক্ত না, কাণ্ডত্বক। কাণ্ডে থাকে কি? কিউটিকল। কাণ্ডে থাকে কিউটিকল। হ্যাঁ, ঠিকই বলছো নুসরাত, যে 6 এর অধিক। আমি বলতে চাচ্ছি খদাক। খদাকটা দেখো তোমরা, খদাকে বলতে চাচ্ছে ভাস্কুলার বান্ডেল সংযুক্ত। তাহলে সংযুক্ত না, এটা তো না উত্তর। সংযুক্ত না, তাহলে কি হলে উত্তর হইতো ঠিক? সংযুক্ত না হয়ে কি হইলে উত্তর ঠিক হইতো? দেখো, একদম টানা মুখস্থ করে ফেলবা, একটা কথা জাস্ট মাথা রাখবা, মূলের ভাস্কুলার বান্ডেল ওরিও। তাহলে জাস্ট মনে রাখবা যে মূলের ভাস্কুলার বান্ডেল হবে ওরিও, এক কথায় শেষ। আসসালামু আলাইকুম। তাহলে মূলের ভাস্কুলার বান্ডেল ওরিও, বুঝতে পারছো? তাহলে এই জায়গায় যদি ওরিও হইতো তাহলে কিন্তু উত্তরটা ঠিক হইতো। এখানে মূল ত্বকের জায়গায় যদি কাণ্ড ত্বক হইতো তাহলে কিন্তু ঠিক হইতো, তাই না? তারপরে কি? ভাস্কুলার বান্ডেল 6 এর অধিক, 6 এর অধিক। আর অধোতক অনুপস্থিত, যেটা তোমাদের একটু আগে বলে দিলাম যে অধোতক মানে হাইপোডার্মিস, এটা অনুপস্থিত থাকবে। নেক্সট, পার্টের আঁশ। পার্টের আঁশ এটা কোথা থেকে হবে? বাস্ট ফাইবার, তাহলে জাইলেম। বাস্ট ফাইবার। জাইলেম ও ফ্লোয়েম টিস্যু তৈরি হয় কোথা থেকে? জাইলেম আর ফ্লোয়েম টিস্যু তৈরি হয় কোথা থেকে? আমাদের চিত্রটা একটু দেখা দেই। দেখো, তোমাদের বইয়ে যেটা আছে আমি জাস্ট অতটুকুই বলবো। এই যে দেখো, মাঝখানে থাকে হচ্ছে ক্যাম্বিয়াম। আর মনে রাখবা, তোমার বইয়ে দাগ দাগ দেয়া মানে, দাগ দাগ গুলোই মানে হচ্ছে জাইলেম। এখানে যে ফোটা ফোটা গুলো আছে, ফোটা ফোটা গুলো হচ্ছে ফ্লোয়েম, তাই না? ফোটা ফোটা গুলো হচ্ছে ফ্লোয়েম।
তাহলে সবাই উত্তর দিছো ডি, তাই না? ডি। তাহলে দেখো, তাহলে এই যে ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম এরা কিন্তু ভাই ভাই। তাহলে ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম এরা কোথা থেকে তৈরি হবে? ক্যাম্বিয়াম হচ্ছে প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হবে, তাই না? তো উত্তর কিন্তু প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম, তাই না? গ্রাউন্ড মেরিস্টেম থেকে কি তৈরি হয়? কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি এইগুলা, তাই না? প্রোটোডার্ম থেকে কি তৈরি হয়? ত্বক তৈরি হবে। নেক্সট। তো তোমাদের টিচার, তুই কি শুয়ে পড়ছিস? ও পানি খাচ্ছে, ও হাঁপাচ্ছে। সো আমি এটা আনসার দিয়ে দাও, জাইলেম ফাইবার না ফ্লোয়েম ফাইবার। একটা জিনিস মনে রাখো, মনে রাখো জাইলো, এই জাইলো শব্দটার অর্থই কিন্তু উড, ঠিক আছে? জাইলো শব্দটার অর্থই হচ্ছে উড। তো যদি পরীক্ষায় আসে, যেহেতু জাইলেম মানে হচ্ছে উড, তাহলে যদি কখনো বলে উড প্যারেনকাইমা মানে কি, তাহলে জাইলেম প্যারেনকাইমা। তাহলে উড ফাইবার মানে কি? জাইলেম ফাইবার। সো আমরা এভাবে পড়তাম, জাইলেম মানে উড, আর ফ্লোয়েম, ফতে ফ্লোয়েম, ফতে হলো ফুড, অর্থাৎ ফুড বা খাদ্য পরিবহনের জন্য দরকার কি? ফ্লোয়েম। এবং ফ্লোয়েম ফাইবারকে কিন্তু আমরা বলি বাস্ট ফাইবার, ঠিক আছে? বাস্ট ফাইবার। তাহলে এটা একদম মনে রাখো যে জাইলোস শব্দটার অর্থই কি? উড। এবং সারা জীবন মনে রাখবা, জাইলোতে জ আছে, জতে জল, এরা জল পরিবহন করে, আর ফ্লোয়েমতে ফ আছে, এরা ফুড পরিবহন করে। তাহলে একটা প্রশ্নের আনসার দাও তো, এই যে খেজুরের রস দিয়ে যে খেজুরের রস যে পরিবহন হয়, তাহলে খেজুরের রস জাইলেম দিয়ে পরিবহন হয় না ফ্লোয়েম দিয়ে? সো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে খেজুরের রস পরিবহন হয় জাইলেম দিয়ে না ফ্লোয়েম দিয়ে। সো ওর মনে হয় পানি খাওয়া হয়েছে, আমি এই আনসারটা দেখছি। তুমি আবার ক্লাসে চলে আসো, সেইটার আনসারটা দিয়ে দিয়ে দাও যে কি কিসের মাধ্যমে হয়। সো ক্লাস তোমাদের আবির ভাইয়া নিচ্ছে, বাট আমি কিন্তু মনিটরিং এর মধ্যে আছি অলওয়েজ, ঠিক আছে? যে সে টায়ার্ড হয়ে গেল, আমি জাস্ট চলে আসলাম। তো তোমরা করতে থাকো এবং জানাও। বাচ্চারা বলে ফেলো। এরা ভুলে গেছে এটা। আচ্ছা, এটার আনসার আমি না বলি, এটা তোমরা চিন্তা করতে থাকো। আচ্ছা বলে দিই, যেহেতু খেজুরের রস, খেজুরের রসের মিষ্টি, মিষ্টি মানে কি? চিনি, চিনি মানে কি? সুগার, সুগার মানে কি? কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট মানে কি? খাদ্য। খাদ্য। যেহেতু এখানে খাদ্য আছে, তাহলে এটা হবে ফ্লোয়েম আনসার। ওকে, ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা বুঝছো? এটা ও স্যারের কাছে মাইক ছিল না মনে হয়। এই যে এটা দেখো, এই যে যেটা আমরা বলছিলাম যে খেজুরের রস, খেজুরের রস তাহলে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট মানে খাদ্য, খাদ্যের এই যে দেখো ফুড আর উড, স্যার যেটা বলে গেল ফুড আর উড, ফুড মানে হচ্ছে ফ্লোয়েম, উড মানে হচ্ছে জাইলেম, তাই না? তাহলে জাইলেম হচ্ছে উড, ফুড হচ্ছে ফ্লোয়েম। ওকে, তাহলে খেজুরের রস এটা কিন্তু ফুড। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। কিছু আমরা এলোমেলো কোশ্চেন রাখছি তোমাদের হোমওয়ার্কের জন্য। প্রাইমারি ফ্লোয়েম কোন ধরনের কোষ নিয়ে গঠিত হয় না? হয় না, এটা হচ্ছে হোমওয়ার্ক। কিছু হোমওয়ার্ক দিব তোমাদের, হোমওয়ার্ক তোমরা কিছু করবা। ওকে, আমাদের অনেক কিছু আছে। পানি পৌঁছে দেয়, আচ্ছা পানি, তাহলে পানি, পানি কে করবে? জাইলেম, তাই না? উত্তর কিন্তু জাইলেম। কি রে বাচ্চারা, এতক্ষণ তোমরা কমেন্ট করতেছিলে, স্যার আসলে তোমরা কমেন্ট অফ করে দিলে, তাহলে হবে? তোমরা কমেন্ট করবা তো যে উত্তর কি? যাই হোক, কোন ভাজক টিস্যুর কারণে আয়তনে বৃদ্ধি পায়? এই একটা কাহিনী এসে গেছে, দেখো একদম সুন্দর করে মাথায় রাখবা যে দৈর্ঘ্য, প্রস্থ, আয়তন। কি কি? দৈর্ঘ্য, প্রস্থ, ঘনত্ব, আয়তন। দৈর্ঘ্য, প্রস্থ, ঘনত্ব, আয়তন। তাহলে কোনটা আয়তনে বৃদ্ধি পাবে? কোনটা আয়তনে বৃদ্ধি পাচ্ছে? কোনটা একটু বলো তো। দেখো, এক তলে যদি বিভাজিত হয় তাহলে সেটাকে আমরা বলছিলাম রিব, দ্বিতলে বিভাজিত হলে আমরা সেটাকে বলছিলাম প্লেট, তিন তলে বা সর্বতলে বা সব দিকে বিভাজিত হলে সেটাকে আমরা বলছিলাম কি? মাস ভাজক টিস্যু। যেমন আমরা এটাকে বলেছিলাম ম্যাস মুভমেন্ট, গণ অভ্যুত্থান, ম্যাস মুভমেন্ট বা গণ অভ্যুত্থান, তাই না? সো গণ অভ্যুত্থান যেটা আমরা বলছিলাম, গণ অভ্যুত্থান কি হবে? মাস হবে, প্লেট হবে, সেকেন্ডারি নাকি প্রাইমারি? বলো। মাস, কিন্তু গণ অভ্যুত্থান বা মাস মুভমেন্ট। তাহলে ঘনত্বে বা আয়তনে বৃদ্ধি পাবে কিসের কারণে?
মাসের কারণে, তাই না? মাস ভাজক টিস্যুর কারণে, মাস ভাজক টিস্যুর কারণে বৃদ্ধি পাবে। নেক্সট, দৈর্ঘ্য প্রস্থ, তাই না? দৈর্ঘ্য বৃদ্ধি পাবে শীর্ষস্থ ভাজক টিস্যুর কারণে, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে শীর্ষস্থ ভাজক টিস্যুর কারণে। প্রস্থে বৃদ্ধি পাবে, প্রস্থে বৃদ্ধি পাবে প দিয়ে মনে রাখবা পার্শ্বীয় ভাজক টিস্যু। আশা করি তোমাদের মাথায় ঢুকছে। পার্শ্বীয় ভাজক টিস্যুর কারণে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর আয়তন। দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে শীর্ষস্থ ভাজক টিস্যুর কারণে, প্রস্থে বৃদ্ধি পাবে পার্শ্বীয় ভাজক টিস্যুর কারণে, ঘনত্ব বা আয়তনে বৃদ্ধি পাবে মাস ভাজক টিস্যুর কারণে। মাথায় ঢুকছে কি? আশা করি মাথায় ঢুকছে। নেক্সট, কারণ আমি কিন্তু আগে একবার পড়ায় আসছিলাম যে কোষগুলো অপরিণত থাকে, কারণ ও টাইম নেই, ভাজক টিস্যু টাইম নেই, স্টাডিশু টাইম আছে, ও বড় হবে আস্তে আস্তে, তাহলে কোষগুলো পরিণত। গুড, শাহরিন একদম ঠিকই উত্তর দিয়েছো, কিন্তু তোমরা স্যারের কোশ্চেনের উত্তর দিতে পারোনি, এটা একটু মাথায় রাখবা, স্যার যেটা বলছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, প্লেট ভাজক টিস্যুর উদাহরণ কি? পাতা, এটাতে কোনো দেরি করার সময় নেই, পাতা, প্লেট, পাতা। নেক্সট, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। দেখো এই প্রশ্নগুলো দেখো খুবই সহজ। কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন, নিউক্লিয়াস বড়, কোষ গহ্বর অপেক্ষাকৃত বড়। দেখো কোনটা উত্তর হবে। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি? কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন, নিউক্লিয়াস বড়, কোষ গহ্বর অপেক্ষাকৃত বড়। কোনটা উত্তর হতে পারে? কোনটা উত্তর হতে পারে? 1 ও 2, 2 ও 3, 1 ও 3, 1, 2, 3। শাহরিন বলছে 1 ও 2, 1 ও 2। নেক্সট, আর কেউ কিছু বলবা? আর কেউ কিছু বলবা? না হলে আমি উত্তর বলে দিব। কেউ কিছু বললে বলো, না হলে উত্তর বলে দিচ্ছি। দেরি করা যাবে না, এখন দেরি করা যাবে না, কারণ সেহরির সময় বলতে এখন রোজার সময়, সেহরি করতে উঠতে হবে, তাই না? এই যে রোজা থেকে আমরা ক্লাস নিচ্ছি তোমাদের, তোমাদের কিন্তু মনোযোগ দিয়ে ক্লাস করা উচিত বলে আমি মনে করি, তাই না? দেখো, তাহলে দেখো আমি যেটা বলতে চাচ্ছিলাম, কোষ গহ্বর বড় হওয়া, কোষ গহ্বর কিন্তু বড় হওয়ার সময় তোমায় পাচ্ছে না, তাই না? নিউক্লিয়াস কিন্তু বড় থাকতে হবে, কারণ নিউক্লিয়াস থেকে 8টা নিউক্লিয়াস হবে না, তাহলে কিন্তু এটা তোমার বড় থাকতে হবে নিউক্লিয়াস, কিন্তু কোষ গহ্বর বড় হওয়ার কিন্তু সময় নেই। সো উত্তর কি 1 ও 2? অ্যাবসলিউটলি রাইট, যে উত্তর দিয়েছো কে, শাহরিন, নবী, নুসরাত, সবাই অ্যাবসলিউটলি রাইট। নেক্সট কোশ্চেন, এপিডার্মিস। এপিডার্মিস সৃষ্টি হয় কোন ভাজক টিস্যু হতে? এপিডার্মিস একটা ডার্ম, ডার্ম যেখানে, কারণ ছোট, হ্যাঁ ঠিক আছে। তাহলে এপিডার্মিস কোথা থেকে সৃষ্টি হয়? ডার্ম যেখানে আছে, তাহলে সেটা হচ্ছে এপিডার্মিস থেকে সৃষ্টি হয়, তাই না? নেক্সট, পাতা পড়া শেষ। বিভাজিত হয়ে ত্বক সৃষ্টি করে, ত্বক সৃষ্টি করে মানে এপিডার্মিস, ত্বক, ডার্ম, ডার্ম মানে হচ্ছে ত্বক। নেক্সট, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, বিভাজন অবিভাজনক্ষম, পুরু পৃষ্ঠ প্রাচীর, আন্তঃকোষীয় ফাঁকা বিহীন, আর হচ্ছে সাইটোপ্লাজম স্বল্প। বলো কোনটা উত্তর হবে? একটু আগেই কিন্তু আমি বলছিলাম যে সাইটোপ্লাজম ঘন হবে। সাইটোপ্লাজম কি হবে? ঘন হবে, কারণ ওর বিভাজিত হওয়া লাগবে, তাহলে ওর জিনিসপত্র বেশি থাকা লাগবে, ঘন ঘন থাকা লাগবে। অবিভাজন ক্ষম তো হবে না, কারণ বিভাজন ক্ষম, টিস্যু বিভাজন ক্ষম। পুরু কোষ প্রাচীর, পুরু কোষ প্রাচীর হলে তো ভালো বিভাজিত হতে পারবে না, তাই না? পুরু কোষ প্রাচীর হলে ভালো বিভাজিত হতে পারবে না, সুতরাং পুরু কোষ প্রাচীর হবে না। তাহলে শাহরিন, নবী ঠিক উত্তর দিচ্ছে ফাঁকা, এটা ফাঁকা বিহীন। নেক্সট, পাতার গ্রাউন্ড টিস্যু। পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল, এটা কিন্তু টপ মোস্ট ইম্পর্টেন্ট। পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় ইনফিনিটি স্টার, এটা ঠিক আছে। নেক্সট, পরিণত জাইলেম কোষের সজীব কোষ। সজীব, দেখো জাইলেম মানে হচ্ছে মৃত, জাইলেম মানে হচ্ছে মৃত, সজীব কোষ বলতে যার দীর্ঘায়ু, তাহলে সবচেয়ে বড় বানান যেটা জাইলেম প্যারেনকাইমা, এইটা, তাহলে বুঝছো? নেক্সট, লিখে দে এখানে বড় বানান। দীর্ঘায়ু। গ্রাউন্ড মেরিস্টেম কলা বিভাজিত হয়ে কোনটি সৃষ্টি করে? গ্রাউন্ড মেরিস্টেম ভিতরের জিনিস, দেখো জাইলেম ফ্লোয়েম, এই দুটো বারবার পড়ছে। জাইলেম ফ্লোয়েম হচ্ছে ক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম, তাই না? এপিডার্মিস মানে ত্বক সৃষ্টি করবে, ডার্ম, মজ্জা, মজ্জা রশ্মি, এইটা কি হবে তাহলে? এইটাই কিন্তু গ্রাউন্ড মেরিস্টেম, ভিতরের জিনিস, মজ্জা, মজ্জা রশ্মি। নেক্সট, পরিবহন কলা ওরিও কার? একদম একদম এই প্রশ্ন তোমার অ্যান্সার দেওয়া লাগবে, এটা অ্যান্সার না দিয়ে তোমাদের আজকে আমি যাইতে দেবো না লাইভ ছেড়ে, এটার অ্যান্সার দিয়ে যাও তোমরা। এটা কি উত্তর হতে পারে? এটা তোমার অ্যান্সার দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এটা ছাড়া আমি কোনো কিছু শুনতে চাই না, এটা তোমাদের পারতেই হবে।
এটা না পারলে তোমার জীবন শেষ, তোমার এটা পারতে হবে। বলো 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 বাচ্চারা, এটা বলো। যে পরিবহন কলা ওরিও, ওরিও, ওরিও। ডি ডি ডি, অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। মনিরা, শাহারিন নবী, অ্যাবসলিউটলি রাইট। মূলে, মূলে থাকবে। গুড। নেক্সট, লাউ। এই পরিবহন কলা কেমন, এটা পড়তে হবে। লাউ একদম টানা তোমাদের মুখস্থ করাইছে। এবার কিন্তু আসল খেলা হবে, এবার কিন্তু খেলা হবে। এতক্ষণ বুঝানো শেষ, বুঝানোর কাহিনী সব শেষ। এবার তো তুমি অ্যান্সার দিবা, জাস্ট অ্যান্সার দিবা, হয়ে যাবে। 50টা 50 করে ফেলছি আমরা, আমরা দাগায় ফেলবো সব। কি বলছে? লাউ, কিউকারবিটা। কিউকারবিটা মানে কুমড়া, কিউকারবিটা ম্যাক্সিমা, কিউকারবিটা ম্যাক্সিমা, কিউকারবিটা ম্যাক্সিমা মানে হচ্ছে কুমড়া। কিউকারবিটা ম্যাক্সিমা মানে হচ্ছে কুমড়া। কুমড়া আঁকাতে হয় কি করে? তোমরা উত্তর দিতে থাকো বাচ্চারা। কুমড়া, কিউকারবিটা ম্যাক্সিমা মানে হচ্ছে কুমড়া। সবাই উত্তর দিছ সমদ্বিপার্শ্বীয়। লাউ, কুমড়া, শশা, লাউ, কুমড়া, শশা, সমদ্বিপার্শ্বীয়। টানা মুখস্থ। গুড। পেরিব্লেম থেকে তৈরি হয় কোনটা? পেরিব্লেম থেকে তৈরি হয় কোনটা? এটা হোমওয়ার্ক। পেরিব্লেম থেকে তৈরি হয় কোনটা? এটা তোমাদের পড়াইনি, এটা বইয়ে খুঁজবা। ক্যাসপেরিয়ান স্ট্রিপের কাজ। ক্যাসপেরিয়ান স্ট্রিপের কোনো কাজ আছে আসলে? পানি চলাচল, দৃঢ়তা প্রদান, কোষ বিভাজনে সহায়তা করা। দৃঢ়তা প্রদান করে। ক্যাসপেরিয়ান স্ট্রিপ কি করে? দৃঢ়তা প্রদান করে। ক্যাসপেরিয়ান স্ট্রিপ কি করে? দৃঢ়তা প্রদান করে। স্টিলের অংশ, স্টিলি কি? স্টিলি কি? স্টিলের অংশ কি? ভাস্কুলার বান্ডেল, এন্ডোডার্মিস। অধোত্বক থেকে পরিচক্র পর্যন্ত ভাস্কুলার বান্ডেল সহ অংশটারে বলছে আমরা কি? স্টিলি। সো একদম সংজ্ঞায়, স্টিলির সংজ্ঞায় লেখা আছে ভাস্কুলার বান্ডেল সহ। সো ভাস্কুলার বান্ডেল তো উত্তর হবে, আর কোনো কথাই হবে না। ভাস্কুলার বান্ডেল তো উত্তর হবেই। 9, অন্ত স্টিলের অন্তর্ভুক্ত নয়। তাহলে আমি বলছিলাম মজ্জা, মজ্জারস্যি, পরিচক্র। অধোত্বক কিন্তু ত্বকের নিচেই থাকবে। অধোত্বক হচ্ছে ত্বকের নিচে এরকম এরকম অংশ, ত্বকের নিচে এরকম এরকম অংশকে বলা হয় অধোত্বক। ঠিক আছে, ত্বকের নিচে এরকম এরকম অংশকে আমরা বলছি অধোত্বক। তাহলে এটা হচ্ছে অধোত্বক, এটা কি? এটা বা এটা কিন্তু হবে না। তাহলে উত্তর এটা। পেরিচক্র, মজ্জা, মজ্জারস্যি সবই থাকে স্টিলের অংশ। সেলের জানালা, এটা বলো, এটা বলে ফেলো। সেলের জানালা তো ব্যাখ্যা করে দিয়েছি, ব্যাখ্যাগুলো পড়লে হয়ে যাবে। সবাই উত্তর দিছো কি? এই যে আমার হচ্ছে একদম একান্ত অনুগত স্টুডেন্ট হচ্ছে শাহরিন নবী, মনিরা, এরা হচ্ছে ভালো, এরা সবসময় ঠিক উত্তর দিচ্ছে, তাই না? হাইড্রোসেন্ট্রিক সেলের জানালা, এলপিএস। তাহলে আমরা বলছিলাম কি? এলপিএস। আর এই যে কি বলে আসমা আসছে শেষের দিকে, তাও ভালো উত্তর দিচ্ছে। গুড। তাহলে এলপিএস। গুড। নেক্সট, অন্তঃফ্লোয়েমের কাজ কি? অন্তঃফ্লোয়েমের কাজ কি করা? পানি পরিবহন করা, নতুন কোষ সৃষ্টি করা, অভ্যন্তরীণ অংশ রক্ষা করা, খাদ্য পরিবহন করা, তাই না? খাদ্য পরিবহন করে না ফ্লোয়েম, কি তো কি করে? খাদ্য পরিবহন করে। ফুড। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল, আর এটা আর কতবার বলবো? সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল কাদের পাওয়া যায়? সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল কাদের পাওয়া যায় বলো? এ দেখো খুবই সহজ। মূল তো আমাদের হবে না, তাই না? একবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী কাণ্ডে তো সমপার্শ্বীয়, তাই না? দ্বিবীজপত্রী কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় পাওয়া যাইতে পারে, দ্বিবীজপত্রী কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় পাওয়া যাইতে পারে। ভাস্কুলার বান্ডেল পরিবহন তন্ত্রের প্রকারভেদের অন্তর্গত নয়। হ্যাঁ, এটা কিন্তু আমি পড়ছি। সমপার্শ্বী এটা উত্তর, সমদ্বিপার্শ্বীয় হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক মেডুলার এরিয়া এটা উত্তর না। আমি তাড়াতাড়ি চলে যাচ্ছে এবার। অধোত্বকের নিচে অন্তত্বক পর্যন্ত বিস্তৃত অংশটির নাম কি? কর্টেক্স, মজ্জা, মজ্জারস্যি, পরিচক্র। অধোত্বক থেকে অন্তত্বক পর্যন্ত বিস্তৃত অঞ্চল, এটা হচ্ছে অধোত্বক। বারবার আঁকাচ্ছি তোমাদের। এটা হচ্ছে অধোত্বক, অ্যান্সার দাও এটার। আর অন্তত্বক, এটা মনে করো অন্তত্বক, তাই না? এটা কিউটিকল, অন্তত্বক। তিনটা থাকবে, তাই না? তিনটা থাকবে, ওয়াই আকৃতির, ওয়াই বা ভি আকৃতির, যাই হোক তিনটা থাকবে। তাহলে এই অঞ্চল, এই অঞ্চলটাকে কি বলে? একটা রাফ একটা চিত্র আঁকালাম আমি, রাফ চিত্র একটা আঁকাই দিলাম। এটার উত্তর কি হতে পারে?
পরিচক্র তো এই গোলটা পরিচক্র, এই গোলটা কি পরিচক্র, তাই না? গোলটা হচ্ছে পরিচক্র, মজ্জারশ্মি তো ভিতরে থাকবে, মজ্জারশ্মির ভিতরে থাকবে। সো উত্তর হচ্ছে কর্টেক্স। উত্তর কি? কর্টেক্স। স্টিলের অংশ, স্টিলের অংশ কি বলছিলাম? অধঃত্বক, অন্তত্বক, কর্টেক্স, পরিচক্র। চিত্র দেখবা, এটা চিত্র, বইটা চিত্র দিয়ে, এটা হোমওয়ার্ক। মূলের পরিবহন টিস্যু কেমন? মূলের পরিবহন টিস্যু ওরিও, মূলের পরিবহন টিস্যু ওরিও, এটা কোনো কিছু বলার নেই। হাইড্রাথর থাকতে পারে কোথায়? হাইড্রাথর কোথায় থাকে? পাতা দিয়ে না, পাতায় হাইড্রাথর থাকে না, তাহলে হাইড্রাথর থাকে হচ্ছে পাতায়। কোন উদ্ভিদে হাইড্রাথর পাওয়া যায়? আরেকবার এটার উত্তর দিয়ে যাও তোমরা। ঘটক। দেখো বারবার ঘুরে ফিরে কিন্তু একই জায়গা থেকে প্রশ্ন আসতেছে। সো এইগুলো ভালো করে পড়ো বাচ্চারা, ইনশাল্লাহ হয়ে যাবে। ইনশাল্লাহ তুমি 25-25 পেয়ে যাবা যদি প্রত্যেকটা অধ্যায়ে তুমি ক্লাস করো, আমাদের সাথে থাকো। ইনশাল্লাহ তোমার 100-100 পেয়ে যাবে। 100-100 বলতে 25-25 পেয়ে যাবা তুমি। বায়োলজি অত কঠিন কিছু না। আমাদের প্রথম অধ্যায় ক্লাস শেষ, মানে 7 অধ্যায় ক্লাস শেষ, 8 অধ্যায় ক্লাস শেষ, সামনে আছে রক্তের অধ্যায়, তারপরে প্রত্যেকটা অধ্যায় আমরা ক্লাস নিব, তাড়াতাড়ি ক্লাস নিব। বায়োলজি খুব তাড়াতাড়ি শেষ করে দিব আমরা। স্যারও ক্লাস নিবে, আমিও ক্লাস নিব, ঠিক আছে? যেহেতু রোজার মাস, আমরা দুজন ভাগযোগ করে ক্লাস নিব। দেখো তোমাদের সমস্যা জানাবা আমাদের। উদ্ভিদের মূলের কোন অংশে ক্যাসপিয়ারিন স্ট্রিপ থাকে? এটা একবার পড়ানো শেষ, এটা আগে একবার পড়ানো শেষ, এখন আর পড়াবো না। নিচের কোনটি সারের বৃদ্ধির প্রক্রিয়ার সাথে জড়িত? শ্বসন, প্রস্বেদন, সালোক সংশ্লেষণ। এটা কি এই অধ্যায়ের? এটা এই অধ্যায়ের না। তাহলে শ্বসন, প্রস্বেদন, সালোক সংশ্লেষণ সবকটাই কিন্তু সারের বৃত্তির। তাহলে উত্তর কি? সবগুলো। উত্তর কি? সবগুলো। কচুর মূলের ভাস্কুলার বান্ডেল, আর কতবার আসবে এটা, আর কতবার আসবে? কি হচ্ছে দেখো, কচুর মূলের ভাস্কুলার বান্ডেল, এ একটা ভালো কথা বলছে। মূলের ভাস্কুলার বান্ডেল কিন্তু অরীয়। কচু বলে তোমরা যেন সমদ্বিপার্শ্বীয় খুঁজো না, কচুর কাণ্ড সমদ্বিপার্শ্বীয়, কচুর কাণ্ড সমদ্বিপার্শ্বীয়। মূলের ভাস্কুলার বান্ডেল অলওয়েজ অরীয়। বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কি বলা হয়? বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কোলেটাস বলে না শুল্ক বলে? এই দুটো থেকে দেখো বইয়ে এটাও রোম, এটাও রোম। যদি বলে বিশেষ ধরনের বহুকোষী, যদি বলে বহুকোষী, যদি বলে বহুকোষী, তাহলে উত্তর হবে এটা। বহুকোষী হলো শুল্ক। বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল, এর উত্তর দেয়নি। বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল, বদ্ধ, বদ্ধ হচ্ছে দ্বিবীজপত্রী, নগ্নবীজী, দ্বিবীজপত্রী আর নগ্নবীজী, তাই না? মূলের ত্বককে এপিব্লেমা বলে, পড়ানো শেষ। হ্যাঁ এটা বলো তোমরা, এটা একটু পড়ো, সুন্দর করে পড়ো, যে কোনটা কোনটা নিচের কোনটি সঠিক, সঠিক কোনটা? ভাজক টিস্যুর কোষগুলোর বিপাকীয় হার কম। জাইলেম ও ফ্লোয়েম এক ধরনের ভাজক টিস্যু। মূলের বহি আবরণকে এপিডার্মিস বলে। কাণ্ডের জাইলেম এন্ডার্ক। দেখো এইটা তোমাদের আমি বলবো, দেখো এক্সার্ক আর এন্ডার্ক। আচ্ছা এখানে এন্ডার্ক মানে হচ্ছে কাণ্ড, এন্ডার্ক মানে হচ্ছে কাণ্ড, এন্ডার্ক মানে কি? কাণ্ড, তাই না? সো এক্সার্ক কি? তাহলে এক্সার্ক অবশ্যই মূল, তাই না? এটা একদম টানা মুখস্থ করে ফেলো, একদম সহজ, সহজ মুখস্থ বলতে ম ম ম ম ম ম। মূলে মেটাজাইলে মাঝখানে কি হবে বাচ্চারা? মূলে মেটাজাইলে মাঝখানে, মূলে মেটাজাইলে মাঝখানে, মূলে মেটাজাইলে মাঝখানে, মূলে মেটাজাইলে মাঝখানে, মূলে মেটাজাইলে মাঝখানে যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো এক্সার্ক। আর মূলে মেটাজাইলেম যদি মাঝখানে হয়, কাণ্ডে মেটাজাইলেম কোথায় হবে? কাণ্ডে মেটাজাইলেম পরিধির দিকে থাকবে, ওটাকে আমরা বলবো এন্ডার্ক। তাহলে কাণ্ডের জাইলেম বিন্যাস হচ্ছে এন্ডার্ক, ঠিক আছে? মূলের এপিডার্মিস হবে না, এপিব্লেমা। মূলের বহি আবরণকে বলা হবে এপিব্লেমা। মূলের বহি আবরণ হচ্ছে এপিব্লেমা। জাইলেম ফ্লোয়েম হচ্ছে ভাজক টিস্যু না, এটা হচ্ছে স্থায়ী টিস্যু। বিপাকীয় হার কম না, বিপাকীয় হার বেশি। তাহলে বুঝছো? আর একবার বলি আমি, বিপাকীয় হার বেশি হবে। জাইলেম ফ্লোয়েম ভাজক টিস্যু না, জাইলেম ফ্লোয়েম স্থায়ী টিস্যু।
মূলের বহিরাবরণকে বলা হবে এপিডার্মিস না এপিব্লেমা, আর কাণ্ডের জাইলেমের বিন্যাসকে বলা হবে এন্ডার্ক। সহজ। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? বেসোফিল। এটা যে কতবার পড়ছে কোনো ঠিক নেই। পত্ররন্ধ্র দেখো, মরুজ উদ্ভিদে পাওয়া যায়। এখানে মনে হয় অপশন দিতে ভুল করছে, যাই হোক। মরুজ উদ্ভিদে পাওয়া যায় লুকায়িত পত্ররন্ধ্র, ঠিক আছে? তাহলে লুকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায় হচ্ছে মরুজ উদ্ভিদে। অন্তঃস্থলীর অংশ, এটা তো বললাম, অন্তঃস্থলী বহিঃস্থলী। বহিঃস্থলীর অংশ হচ্ছে হাইপোডার্মিস, এপিডার্মিস, কর্টেক্স। তাহলে মজ্জারশ্মি, মজ্জারশ্মি। ওরিওভাস্কুলার বান্ডেল হচ্ছে মুরে। বলছিলাম মজ্জা, কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি। কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি, তাই না? মজ্জারশ্মি, তাহলে মজ্জা বা মজ্জারশ্মি, এটা উত্তর। এটা পড়ানো শেষ, এটা পড়ানো শেষ। ভুট্টা উদ্ভিদের পড়ানো শেষ। এটা একটু বলো, ওটা উত্তর কি দিয়েছো তোমরা? হ্যাঁ, মজ্জা। একবীজপত্রী কাণ্ড, খুব ভালো করে বুঝবে। একবীজপত্রী কাণ্ড, বহির্ত্বকে কিউটিক্যাল উপস্থিতি, পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত, পরিবহন কলাগুচ্ছ বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। একবীজপত্রী কাণ্ড সংযুক্ত, এটা পড়ছে আমরা, সংযুক্ত। কিউটিক্যাল তো আছে, বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। দেখো, একবীজপত্রী কাণ্ড হচ্ছে একা, একবীজপত্রী কাণ্ড হচ্ছে একা, একা। এতে দেখো একবীজপত্রী কাণ্ড, এ মানে হচ্ছে একা। একবীজপত্রী কাণ্ড মানে কি? একা। এটা দেখো মজ্জা, মজ্জা, মজ্জারশ্মি নেই, পরিচক্র নেই, ঠিক আছে? মজ্জা, মজ্জারশ্মি নেই, পরিচক্র নেই। এই যে ব্যাপারটা হচ্ছে পরিচক্র নেই, এই দেখো পরিচক্র যদি থাকে তাহলে কিন্তু এরকম সুন্দর একটা গোল, সুন্দর একটা গোল, গোলের ভিতরে সুন্দর করে সাজানো থাকে। যদি পরিচক্র থাকে তাহলে বুঝছো, পরিচক্র যদি থাকে তাহলে সুন্দর করে সাজানো থাকে। যেহেতু পরিচক্র নেই তাহলে কি আর সুন্দর করে সাজানো থাকবে? থাকবে না, কিন্তু তাহলে বিক্ষিপ্ত ভাবে ছড়ানো ছিটানো থাকবে। তাহলে পরিচক্র যদি না থাকে তাহলে কিন্তু বিক্ষিপ্ত ভাবে ছড়ানো ছিটানো থাকবে। বুঝতে পারছো? এটা কি বুঝছো? মাথায় কি ঢুকছে? তাহলে একবীজপত্রী কাণ্ডে যেহেতু পরিচক্র নেই সুতরাং বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে 1, 2, 3 সব কয়টা। ড্রাসিনা উদ্ভিদে আর কতবার বলবো? ড্রাসিনা উদ্ভিদে কি জাইলেম কেন্দ্রিক না ফ্লোয়েম কেন্দ্রিক? ফ্লোয়েম কেন্দ্রিক। হচ্ছে বদ্ধ রুমে একা, তাহলে বদ্ধ রুমে একা। তাহলে বদ্ধ ভাস্কুলার বান্ডেল দেখো, বদ্ধ ভাস্কুলার বান্ডেলে কি থাকে? জাইলেম আর ফ্লোয়েম বদ্ধ অবস্থায় থাকে। এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম আর ফ্লোয়েম কি অবস্থা থাকে? বদ্ধ থাকে, তাই না? জাইলেম আর ফ্লোয়েম একবীজপত্রী কাণ্ড বদ্ধ অবস্থায় থাকে। তাহলে ক্যাম্বিয়ামের উপস্থিতি, ক্যাম্বিয়ামের উপস্থিতি এখানে আছে কি? এই ভালো করে দেখো তো, এটার উত্তর কি হবে? কাণ্ডরোম তো বিদ্যমান না, ভাস্কুলার বান্ডল সমদ্বিপার্শ্বীয় এটা না, তাই না? ক্যাম্বিয়ামের উপস্থিতি এখানে তো পাওয়া যাচ্ছে না, কারণ কি? বদ্ধ। যদি মুক্ত বলতো, মুক্ত বলতে আলাদা। ক্যাম্বিয়ামের উপস্থিতি এখানে নেই। ভাস্কুলার বান্ডল কি অসংখ্য? ভাস্কুলার বান্ডল হচ্ছে অসংখ্য, তাই না? এটাই কিন্তু উত্তর, তাই না? দেখো আবার একটু মাথায় আমার কেমন খটকা লাগতেছে। একবীজপত্রী কাণ্ডে ভাস্কুলার বান্ডল গঠনের শনাক্তকারী বৈশিষ্ট্য, একবীজপত্রী মূল, তাই না? মূল, একবীজপত্রী মূলের অন্তর্গঠন দেখো, তোমরা অ্যান্সার এ দিছো, চিন্তা করো। মূলের বহির্ত্বকে কিউটিকেলের উপস্থিতি, মূলের বহির্ত্বকে কোনোদিন কিউটিকল থাকবে না, মূলের বহির্ত্বকে কোনোদিন কিউটিকল থাকবে না। স্ক্লেরেনকাইমা টিস্যু আছে? স্ক্লেরেনকাইমা টিস্যু নেই। ফ্লোয়েম দ্বারা জাইলেম চতুর্দিকে বেষ্টিত থাকে, তাই না? জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে। তাহলে জাইলেম মূলের ভাস্কুলার বান্ডল কিন্তু ওরিও, তাই না? মূলের ভাস্কুলার বান্ডল হচ্ছে ওরিও, এখানে কিন্তু ক্যাম্বিয়াম থাকে না। জাইলেম ফ্লোয়েমের চতুর্দিকে বেষ্টিত থাকে, এটাও হতে পারে, তবে একবীজপত্রী মূল। এখানে দেখো, এখানে হচ্ছে ভুল লিখছে, এখানে হচ্ছে কাণ্ড হবে, একবীজপত্রী কাণ্ড। তোমরা সবাই উত্তর দিছো ঠিক।
তোমরা সবাই উত্তর দিছো ঠিক, কয় উত্তর একবীজপত্রীর কাণ্ড হবে এখানে, ঠিক আছে। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দেখা যায়, টেরিডোফাইটা, এটা পড়ানো শেষ। মূলের বৈশিষ্ট্য পড়ানো শেষ। দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে যদি থাকে তাহলে কি ভাজক টিস্যু হবে সেটা বলো। নিবেশিত ভাজক টিস্যু। তবে দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে দেখো, আসলে এখানে অপশনের সুবিধার্থে আমরা নিবেশিত বলতে চাচ্ছি, কিন্তু আসলে দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে শীর্ষস্থ ভাজক টিস্যু শীর্ষে থাকবে, পার্শ্ব ভাজক টিস্যু দুই পাশে থাকবে, তাহলে উত্তর কি? নিবেশিত ভাজক টিস্যু। দৈর্ঘ্য বৃদ্ধির জন্য আমি কিন্তু বলে দিয়েছিলাম, দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কি কি হবে? ভাজক টিস্যু যাই, তাই না? দৈর্ঘ্য বৃদ্ধি তো ভাজক টিস্যুই করবে। দৈর্ঘ্য বৃদ্ধি কে করবে? ভাজক টিস্যু করবে। তাড়াতাড়ি চলে যায়। ফ্লোয়েম টিস্যুর উপাদান, এটা পারবা, তাই না? কোথা থেকে সৃষ্টি হয়? ভাজক টিস্যু, এই যে প্রোমেরিস্টেম। ভাজক টিস্যু কোথা থেকে সৃষ্টি হয়? প্রোমেরিস্টেম থেকে সৃষ্টি হয়। হ্যাঁ, সবাই ঠিক উত্তর দিচ্ছ। এটা বলো তো, এইটা বলো, এইটা যদি বলতে পারো এটা শেষ, এটা শেষ করে দিব, আমরা আর পড়াবো না। আমাদের মোটামুটি সব অ্যান্সার দেওয়া শেষ। এটা এটা বলে শেষ করো যে এপিডার্মিস ও এপিব্লেমা গঠন করে কোনটি, এটা যদি বলতে পারো, একটু মাথা খাটায় বলতে হবে এটা। এই উত্তর। ডার্ম মানে হচ্ছে ত্বক। আমি বলতে যাচ্ছি মূলের, এপিডার্মিস মানে হচ্ছে এপিডার্মিস হচ্ছে কাণ্ডের, এপিব্লেমা হচ্ছে মূলের। এটা হচ্ছে কাণ্ড, মূল। তাহলে মূলের বহিত্বককে বলছে এপিব্লেমা, কাণ্ডের বহিত্বককে বলছে এপিডার্মিস। তাহলে মূল, কাণ্ড, প্রোটোডার্ম। ডার্ম মানে হচ্ছে ত্বক। সহজ, খুবই সহজ, ঠিক আছে। সো আজকের ক্লাস এ পর্যন্তই বাচ্চারা, আর আমরা ক্লাস বাড়াবো না। আশা করি তোমরা সব বুঝছো। মোটামুটি যেগুলো বারবার আসছে আমরা সেই এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করছি, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই ক্লাস। সামনের দিন আবার দেখা হবে ক্লাসে। তোমাদের যেগুলো সমস্যা অবশ্যই অবশ্যই গ্রুপে পোস্ট করবা, যে এগুলো আমাদের সমস্যা হচ্ছে, বুঝতে পারতেছি না, ঠিক আছে। আর আমার এতে হয়তো একটা